প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশিক, পরিচালক দি রয়্যাল মেডিকেল অ্যাডমিশন কোচিং খুলনা শাখা। তোমরা যারা এবারের মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলা, তোমাদের পরীক্ষা আজকে শেষ হয়েছে। তোমরা সবাই পরীক্ষা দিয়ে আশা করি খুশি, কারণ তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড ছিল এবং তোমাদের কাছে অনেক সহজও মনে হয়েছে। কারণ আমাদের তোমরা যারা ভালো পড়াশোনা করছো তাদের কাছে আসলে তো সহজ মনে হবেই। হ্যাঁ, তো এখন আমরা তোমাদের এই কোয়েশ্চেন নিয়ে আমরা একটু দেখি কিরকম কোয়েশ্চেন ছিল, সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। হ্যাঁ, আমাদের কাছে এখন জিওলজি এবং বোটানির কোয়েশ্চেন আমরা দুই ভাগে ভাগ করে তোমাদের সলভ দেব। যার মধ্যে দেখো, তোমরা যদি খেয়াল করো যে আমাদের মোস্ট অফ দা কোয়েশ্চেন আমাদের সবকিছু জানা, যারা রয়্যালের সাথে ছিল তোমরা সবাই জানো, বা যারা সামনের যে আমাদের রয়্যালের সামনের 25 ব্যাচের শিক্ষার্থীরা যে পরীক্ষা দিয়েছে রয়্যাল মেগা স্টার এক্সাম, সেখানেও তোমাদের আমাদের যে সলভ ক্লাসগুলো ছিল সেখানকার থেকেও তোমরা দেখো যে অনেকগুলো কোয়েশ্চেন আমরা কমন এসেছে আমাদের। হ্যাঁ, এখন আমরা দেখবো কি, প্রথমে আমরা একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। হ্যাঁ, একটা আমাদের দেখো সামনে কোয়েশ্চেন রয়েছে, এটার মধ্যে প্রথম কোয়েশ্চেন আমরা দেখবো, কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ? তোমরা এই জিনিসটা পড়ছিলা কোথায়? সবাই একটু চিন্তা করো। তোমরা জানো, তোমরা যখন রক্তের অধ্যায় পড়ছিলা, আমাদের জিওলজির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে রক্তের অধ্যায়, তোমরা রক্তের উপাদানের মধ্যে পড়ছিলা যে রক্তকে দুই ভাগ করি আমরা, একটা রক্ত রস ছিল আর একটা ছিল কি রক্ত কণিকা। হ্যাঁ, এই রক্ত রসের মধ্যে পানি ছিল আর অন্যান্য আমরা পড়ছিলাম কঠিন পদার্থ ছিল, যার মধ্যে জৈব অজৈব উপাদান ছিল। যেই জৈব উপাদানের মধ্যে তোমরা পড়ছিলা কি, এর মধ্যে কিছু প্লাজমা প্রোটিন ছিল, কিছু নাইট্রোজেন ঘটিত বর্জ্য ছিল এবং কিছু তোমার অন্যান্য জিনিস ছিল। যার মধ্যে এখানে নাইট্রোজেন বিহীন কোনটা? হ্যাঁ, আমরা বেশিরভাগ কোশ্চেনে দেখি যে কোনটি নয় এরকম টাইপের কোশ্চেন থাকে বেশি, সেটা তোমরা এর আগে থেকেই জানো। হ্যাঁ, এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার কি কি আছে দেখো, এখানে অ্যামোনিয়া ছিল তোমার অপশনে, অ্যামোনিয়া ছিল একটা, আর কি ছিল ইউরিয়া, আর কি ছিল দেখো ক্রেটিনিন। হ্যাঁ, তাহলে ক্রেটিনিন। আর তোমরা দেখবে কি ছিল যে নাইট্রোজেন, আরেকটা কি পড়ছিলাম আমরা যে ক্রেটিনিনের সাথে আরেকটা পড়ছিল যে ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে এই যে তোমার চারটা অপশন ছিল, তা তোমরা জানো। হ্যাঁ, এখানে তোমরা পড়ছিলা যে যেখানেই নাইট্রোজেন ঘটিত রেশন বা বর্জ্য, এগুলো তোমরা বৃক্ক অধ্যায়ে পড়ছো যে ক্রেটিন, ক্রেটিনিন এগুলো পাইছিলা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া তোমরা সবাই বৃক্কের অধ্যায়ে পড়ছো। তোমরা সবাই যকৃতের অধ্যায়ে পড়ছো যে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে অর্নিথিন চক্রের মাধ্যমে কিন্তু ইউরিয়া তৈরি হয়। হ্যাঁ, তাহলে এখানে অ্যামোনিয়া, ইউরিয়া, ক্রেটিনিন সবই কি বর্জ্য। তোমরা এই কোশ্চেন, আরেকটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আজকে এই কোশ্চেন আসছে যে কোন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। হ্যাঁ, বা যকৃত অর্নিথিন চক্রের মাধ্যমে কি তৈরি হয়, সেটা কি ছিল? ইউরিয়া ছিল। আমরা তাহলে এখানে দেখো যে আমরা এখান থেকে তোমরা খুবই সহজভাবে জানতে পারছো যে এখানে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের ইয়ে না, নাইট্রোজেন ঘটিত বর্জ্য না, তার মানে নাইট্রোজেন বিহীন পদার্থ কোনটা? ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে একটা কোশ্চেন গেল আমাদের, খুবই সহজ কোশ্চেন। এরপর আমরা একটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে কি, একটা পূর্ণবয়স্ক মানুষের দৈবিককে কতটুকু রক্ত প্রবাহিত হয়? তোমরা এটা খুবই কমন কোশ্চেন এবং এই কোশ্চেন পরীক্ষায় বারবার আসে। তোমাদের অনুশীলনীতেও ছিল, আজমল স্যারের অনুশীলনীতে ছিল প্রতি বৃক্কের কথা। হ্যাঁ, যে আমরা জানি প্রতি বৃক্কে যায় কতটুকু রক্ত প্রবাহিত হয়, 600 ml। গ্রেট কোশ্চেন ছিল। আমরা সবসময় তোমাদের পড়ানোর সময় বলছিলাম যে বৃক্কের অধ্যায় থেকে একটা নাকি দুইটা, এক বৃক্ষ নাকি দুই বৃক্ষ বলছে, এটা খেয়াল রাখতে হবে, কারণ তোমাদের বৃক্কের অধ্যায়ে সবসময় এরকম কোশ্চেন আসে। তোমরা সবাই জানো, হ্যাঁ, বৃক্কে নেফ্রন কত পড়ছো তোমরা, যে 10 থেকে 12 লাখ, কিন্তু এটা প্রতি বৃক্কে। হ্যাঁ, দুই বৃক্কে কত বললে তখন কিন্তু 20 থেকে 24 লাখ। হ্যাঁ, তারপর নেফ্রন জোড়া দিলে কত কিলোমিটার? 36 কিলোমিটার প্রতি বৃক্কে। দুই বৃক্কে বললে 72। সেরকম প্রতি বৃক্কের মাধ্যমে 600, তার মানে বৃক্ক যেহেতু তোমার দুইটা, হ্যাঁ, তার মানে কি আমরা পড়ছিলাম 600 কত 1200 ml। হ্যাঁ, তাহলে বৃক্কের মাধ্যমে প্রতি মিটার রক্ত প্রবাহিত হয় কত? আমরা পড়ছিলাম 1200 ml। দেখো খুবই সহজ কোয়েশ্চেন, তোমার একদম বই থেকে চলে আসছে। আমরা বইয়ের ভিতরে, আজমল স্যারের বইয়ের ভিতরে কিন্তু একদম সরাসরি লেখাই আছে 1200 ml। এরপরে দেখো আরেকটা কোয়েশ্চেন, যে ডাক্টাস কুভেরি রুই মাছের কিসের অংশ? রুই মাছের জায়গা থেকে দেখো, তুমি রুই মাছের মধ্যে কিছু জিনিস পড়ছিলা, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল কি, ধমনীতন্ত্র আর কি শিরাতন্ত্র। হ্যাঁ, তাহলে ধমনীতন্ত্র আর শিরাতন্ত্র, এইগুলা তুমি পড়ছিলা যে রুই মাছের ধমনীতন্ত্রের মধ্যে কি কি পাইছিলা? যে অন্তর্বাহী বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী পাইছিলা, আর একটা ছিল কি বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী ছিল, আর একটা ছিল তোমার হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী। এখন শিরাতন্ত্রের মধ্যে পড়ছিলা যে রুই মাছের যে শিরাতন্ত্র, সেখানে আমরা অনেকগুলো জিনিস পাইছিলাম, যে এদের শিরাতন্ত্রের মধ্যে একটা ছিল সিস্টেমিক, একটা ছিল পোর্টাল। হ্যাঁ, আবার সিস্টেমিক শিরাতন্ত্রকে আবার ভাগ করছিল তিন ভাগে। তোমরা পড়ছো কি, যে একটা
ছিল কি সম্মুখ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল, আর একটা ছিল কি জুগুলার। হ্যাঁ, এবং সেগুলা তোমরা পড়ছিলা কোথায় যে উন্মুক্ত হয়, ডাক্টাস কুবিয়ে হয়ে তারপরে কিন্তু তোমার হচ্ছে ডাক্টাস কুবিয়ে থেকে তারপরে কিন্তু এদের কোথায় যায়, সাইনাস ভেনাসে যায়। হ্যাঁ, তো তোমার এটা তাহলে কি শিরাতন্ত্রের মধ্যে পড়ছিলা। তোমার যদি এদের হৃৎপিণ্ডের সাথে সংশ্লিষ্ট অঙ্গ পড়ছিলা কি সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, এগুলো কিন্তু হৃৎপিণ্ডের। তাহলে এখানে শিরাতন্ত্র থেকে তোমরা সবাই জানো, খুবই কমন কোয়েশ্চেন, একদম বেসিক কোয়েশ্চেন, যেটা 2 মাস থেকে, যে শিরাতন্ত্রের মধ্যে কি ডাক্টাস কুবিয়ে তাহলে কিসের মধ্যে, শিরাতন্ত্রে। কারণ ধমনীতন্ত্রে আমরা পড়ছিলাম অ্যাফারেন্ট, ডিফারেন্ট, ব্রাঙ্কাল ধমনী, এগুলো ছিল। হ্যাঁ, তাহলে এখানে তোমার এটা কিন্তু আমরা শিরাতন্ত্র হবে উত্তর, সবাই জানো। এরপরে আছে কি এনজিওপ্লাস্টি। হ্যাঁ, এটা তোমার দেখো, এই যে তোমাদের পড়ানোর সময় বলছিলাম যে তোমাদের জুওলজির সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায় আমরা পড়ছিলাম কি হৃৎপিণ্ডের একটা অধ্যায়, আরেকটা অধ্যায় আমরা বলছিলাম কি যে সমন্বয় নিয়ন্ত্রণ, যেটা তোমার স্নায়ুর অধ্যায়। হ্যাঁ, যদিও তোমাদের শর্ট সিলেবাসে স্নায়ু অধ্যায় ছিল না, কিন্তু তোমরা সবাই আমাদের যারা রয়্যালের ক্লাস করছিল, আমরা প্রথম কিন্তু এবছরের তোমাদের প্রথম ক্লাস কিন্তু আমরা সমন্বয় নিয়ন্ত্রণের ক্লাস নিয়েছিলাম, এবং সেই ক্লাসে কিন্তু আমরা বলছিলাম যে এই অধ্যায় না পড়ে কিন্তু মেডিকেল পরীক্ষা দেওয়া যাবে না। দেখো তোমাদের এখান থেকে আসছে আর একটা রক্ত অধ্যায়, তোমাদের বলছিলাম যে তোমাদের হৃদয় যেহেতু এই অধ্যায়ে আছে, তাই এটি কিন্তু সবচেয়ে দামি অধ্যায়। হ্যাঁ, তাহলে তোমার কিন্তু এখান থেকেও দেখো এই যে হৃৎপিণ্ডের থেকে এনজিওপ্লাস্টি, এটা তুমি একটা হৃৎপিণ্ডে তোমার বিভিন্ন হৃদরোগ নির্ণয়ের সময় পড়ছিলা। আমরা ওই জায়গাটায় তোমাদের বলছিলাম যে ওই যে হৃদরোগ নির্ণয়, ওই জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন একটা আসে, দেখো চলে আসছে। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে এনজিওপ্লাস্টি জিনিসটা কি। তার আগে জানতে হবে কি এনজিওপ্লাস্টি করার জন্য তোমার কি আগে এনজিওগ্রাম করতে হয়। এনজিওগ্রাম পড়ছিল না, যে করোনারি এনজিওগ্রামের মাধ্যমে কি জানি যে এটা একটা হৃৎপিণ্ডের ধমনী, এই ধমনীতে মনে করে যে কোলেস্টেরল জমতে পারে। তাহলে এটা কোলেস্টেরল জমছে কিনা, ব্লক হয়েছে কিনা এই করোনারি ধমনী, তার জন্য করতে হয় পড়ছিল করোনারি এনজিওগ্রাম। তারপরে এনজিওগ্রাম করে যদি দেখো যে ব্লক হয়েছে, সেই ব্লক সরানোর জন্য আমরা কি করি, এনজিওপ্লাস্টি। তোমরা পড়ছিলা 4 ধরনের এনজিওপ্লাস্টি ছিল, ওই যে বেলুন ছিল, লেজার, করোনারি অ্যাথেরেক্টমি ছিল, করোনারি স্টেন্টিং ছিল, এগুলো পড়ছিলা। তো এখন এখানে কোশ্চেন আসছে কি যে এনজিওপ্লাস্টি করে কি হয়। হ্যাঁ, তো যেহেতু তোমার ধমনীতে ব্লক হইলে এনজিওগ্রাম করে দেখছি, ব্লক সরানোর জন্য এনজিওপ্লাস্টি করছি, অর্থাৎ সরু ধমনীটা কি হয়, অসুস্থ হয়, সিম্পল জিনিস। তো এটা তোমার একটুখানি মাথা চিন্তা করলে কিন্তু উত্তর বেরিয়ে আসে। তাহলে এই জিনিসটা আমরা জানি। এরপরে আছে কি যে একটু আগে তোমার বললাম যে কোন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। এই যে ইউরিয়া, এটা সবাই পরিপাক অধ্যায়ে পড়ছো, বৃক্কের অধ্যায়েও পড়ছো, যে যকৃতের মধ্যে কিন্তু একটা চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, অর্নিথিন চক্র। এই জায়গাটা আমরা বারবার পড়ছি যে কি হয়। ওই যে তোমরা পড়ছিলা যে ডিএমিনেশন প্রক্রিয়া পড়ছিলা, ডিএমিনেশন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, প্রথমে অ্যামিনমূলক কিটো অ্যাসিড তৈরি হয়, কিটো অ্যাসিড চলে যায় কোথায়, ক্রেব চক্রে, তাই না, শক্তি উৎপাদনের জন্য। তোমাদের দেখো কিটো অ্যাসিড ক্রেব চক্রে, যে ক্রেব চক্র, এই কোশ্চেনে কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। হ্যাঁ, যে ক্রেব চক্র কোথায় সংঘটিত হয়, বোটানি থেকে কোশ্চেন আসছে। তোমরা সবাই জানো যে গ্লাইকোলাইসিস বাদে শ্বসনের বাকি যে ধাপগুলো আছে সব হয় কোথায়, মাইটোকন্ড্রিয়ায়। আমরা পড়ছিলাম যে যখন ডিঅ্যামিনেশন ঘটে, অ্যামিন মূলক থাকে আর কিটো অ্যাসিড চলে যায় ক্রেব চক্রে, অ্যামিন মূলকের সাথে হাইড্রোজেন মিলে কি হয়, অ্যামোনিয়া হয়। প্রথমে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে অর্নিথিন চক্রের মাধ্যমে কিন্তু ইউরিয়া তৈরি হয়। এই যে অর্নিথিন চক্র, তোমাদের অর্নিথিন চক্র পড়াইছিলাম। আবার পড়ছিলাম যে অর্নিথিন তোমরা কোষ রসায়ন পড়ার সময় পড়ছিলাম, এটা একটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, তাহলে তখন আমরা বারবার কিন্তু এই জিনিসটা পড়ছিলাম, তোমরা একটু খেয়াল করলে দেখবা। তাহলে এটা সিম্পল একটা কোশ্চেন, তোমরা সবাই পড়ছো, আশা করি এটা সবাই পারছো। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই যে কানের কোন অংশ ভারসাম্য রক্ষায় কাজ করে, দেখো তোমাদের এই যে স্নায়ুতন্ত্রের যে অধ্যায়। হ্যাঁ, দেখো এখান থেকে আমরা একটা ধারণা করছিলাম যে এই অধ্যায় থেকেই আশা করি যে অনেকগুলো কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, সেই জন্যই তোমাদের এটা নিয়ে আমরা বেশি সিরিয়াস ছিলাম, এই অধ্যায় তোমাদের প্রথমেই পড়াইছিলাম। তো তোমরা দেখো যে অনেকগুলো কোয়েশ্চেন তোমরা আল্লাহর রহমতে আজকে পাইছো। হ্যাঁ, তা আশা করি তোমরা ভুলও করো নাই। এখন এই যে কানের জায়গা, হ্যাঁ, তোমার এই কানের থেকে তোমরা একদম ডিরেক্ট কোয়েশ্চেনের একটা লাইন তুলে দিচ্ছে যে কানের ভারসাম্য অঙ্গ কোনটা রক্ষায় কাজ করে, কি তোমরা সবাই জানো, ভেস্টিবুলার যন্ত্র। হ্যাঁ, একদম ডিরেক্ট একটা লাইন, তোমরা সবাই পড়ছো, প্রথম লাইনে আছে। তাহলে একটা সিম্পল একটা কোয়েশ্চেন দেখো চলে আসছে। হ্যাঁ, তাহলে কোন অংশ ভারসাম্য রক্ষায় কাজ করে, ভেস্টিবুলার যন্ত্র। এরপর আছে কি নিচের কোনটি সেকেন্ড ব্রেন, দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত। তোমরা এটা দেখবা যে আজমল স্যার নতুন বইয়ে, আগের এডিশনের বইয়ে কিন্তু এটা ছিল না। হ্যাঁ, নতুন এডিশনের বইয়ে কিন্তু এটুকু অ্যাড করছিল। হ্যাঁ, তোমরা ওই যে লাস্টে পরিপাকের ওই যে হরমোনের ওই জায়গা পড়ার আগে দেখছিলা যে এটুকু নতুন ইনক্লুড করছিল, তাহলে আমরা এটাও কিন্তু পড়ছিলাম। হ্যাঁ, যে
এন্টেরিক যে স্নায়ু, হ্যাঁ? তাহলে এন্টেরিক স্নায়ুতন্ত্র কি আমাদের দ্বিতীয় মস্তিষ্ক ছিল, এটা তোমরা জানো। ফুসফুসের আবরণ, হ্যাঁ? এটা তোমাদের বারবার করে পড়াইছি যে ৯ টা আবরণ গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ? তোমরা যারা আমার ক্লাস করছো, আমি প্রত্যেক ক্লাসে যখন একটা আবরণ আসছে তখনই বারবার বলছি। যখন তোমাদের হৃৎপিণ্ডের আবরণ পড়াইছি তখন কিন্তু ফুসফুসের আবরণ পড়াই দিছি। যখন বৃক্কের আবরণ সামনে আসছে তখনও তোমাদের বাকি আবরণগুলো পড়াইছি। তো এইভাবে আমরা যে ৯ টা আবরণ পড়ছিলাম, হ্যাঁ? হৃৎপিণ্ডের আবরণ পড়ছিলাম পেরিকার্ডিয়াম, ফুসফুসের আবরণ তারপরেই পড়ছি কি প্লুরা বা প্লিউরা, হ্যাঁ? বৃক্কের আবরণ ছিল কি রেনাল ক্যাপসুল, যকৃৎ পড়াইছিলাম গ্লিসন ক্যাপসুল, হ্যাঁ? তোমরা অস্থি পড়ছিলা পেরিঅস্টিয়াম, তরুণাস্থি কি ছিল পেরিকন্ড্রিয়াম, পেশি বা মাসলের আবরণ পড়াইছিলাম সার্কোলেমা, মস্তিষ্ক পড়েছিলাম মতে মস্তিষ্ক, মতে কি মেনেনজিস, এবং বলছিলাম যে মস্তিষ্ক থেকেই সুষুম্না কাণ্ড বের হয়, সেটার আবরণও কি ছিল মেনেনজিস। তাহলে দেখো এগুলো আমরা এই ৯ টা আবরণ আমার ক্লাস যারা করছো তাদের ৯ টা আবরণ আমি পড়াইছি। তাহলে দেখো একটা আবরণ কিন্তু পরীক্ষায় চলে আসছে। এরপরে আছে কি দেখো, মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, তোমাদের রিসেন্ট আমরা ২ টা আমাদের দি রয়্যাল খুলনা ব্রাঞ্চের পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের মস্তিষ্কের নিয়ে ২ টা ভিডিও দেওয়া আছে। ছোট, ছোট দেখবা ২ টা ভিডিও। যারা দেখো নাই বা সামনে যারা ২৫-২৬ ব্যাচ আছে তারা এখনই দেখে ফেলবা যে তোমাদের ইউটিউব অথবা পেজে মস্তিষ্কের ২ টা আমরা ভিডিও দিছি। অ্যারাউন্ড ১৫-২০ মিনিট করে ভিডিও আছে। তোমরা দেখবা একটাই আমরা কর্টেক্স নার্ভাস ছক পড়ছি একটা ভিডিওতে। আরেকটা আমাদের মস্তিষ্কের যে অংশগুলা তাদের কাজ এবং তারা মস্তিষ্কের কোন, কোন অংশ আছে এগুলো নিয়ে আলোচনা করছি। হ্যাঁ? তো তোমরা ওখানে দেখবা যে প্রত্যেকটা তোমার মস্তিষ্কের যে সেরেবেরামের কাজ কি, থ্যালামাসের কাজ কি, হাইপোথ্যালামাসের কাজ কি, ওইদিকে তোমার মধ্য মস্তিষ্ক কি করে, পন্স মেডুলা, হ্যাঁ, সেরেবেলাম সবগুলোর কাজ কিন্তু আমরা পড়াইছিলাম। তাহলে এই যে ক্ষুধা নিয়ন্ত্রণের এটা কি ছিল? হাইপোথ্যালামাস। তোমাদের হাইপোথ্যালামাসের কাজ কিন্তু আমরা একটা নিউমেরিক দিয়ে পড়ছিলাম যে স্বয়ং টনির দেহে তাপ বেড়েছে, অন্তরায় ঘাম ঝরেছে। সবাই ভিডিওটা দেখে ফেলবা। তাহলে আমরা এটা জানি কি হাইপোথ্যালামাস। হ্যাঁ, এরপরে আমরা দেখো যে আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে অ্যান্টিবডি। আমরা ইমিউনিটি অধ্যায়, এটাও তোমাদের বলছি যে তোমাদের কিছু অধ্যায় আছে যেগুলো শর্ট সিলেবাসে থাকে না কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। এই ইমিউনিটি অধ্যায় থেকে প্রত্যেক বছরই কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, এবং আমরা পড়ছিলাম যে ওই যে কয়েকটা জায়গা তার মধ্যে হচ্ছে ইমিউনোগ্লোবিন ৫টা তোমাদের পড়তে বলছিলাম কি যে গেম দিয়ে পড়তে বলছিলাম বা গ্যামেট। হ্যাঁ, তাহলে এই যে ৫টা ইমিউনোগ্লোবিন ছিল, হ্যাঁ, তার মধ্যে তোমাদের বলছিলাম যে এই যে তে হচ্ছে কি অ্যালার্জি। হ্যাঁ, তাহলে তে অ্যালার্জি, তাহলে দেখো একদম ওই কোয়েশ্চেনটা যে কোনটা অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট, দেখো ইমিউনোগ্লোবিন আবার রক্ত অধ্যায়ে তোমাদের এটার সাথে আমরা মিলাই বলছিলাম যে অ্যালার্জির বিরুদ্ধে সাড়া দেয় একটা আমাদের রক্তের ডাব্লিউবিসির একটা যে কণা, সেটা পড়ছিলাম কি যে ইউসিনোফিল কিন্তু অ্যালার্জির বিরুদ্ধে সাড়া দেয়, এটা আমরা পড়ছিলাম রক্ত অধ্যায়ে। আবার এই ইমিউনোগ্লোবিনের মধ্যে আমরা পড়ছিলাম যে তে অ্যালার্জি। হ্যাঁ, তাহলে অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট আমরা কোন ইমিউনোগ্লোবিন পড়ছি? দেখো পরীক্ষায় আমাদের আসছে হাইডার বহিঃকোষীয় পরিপাক। হাইডা অধ্যায় থেকে দেখো যে গতবারও কোয়েশ্চেন আসছে, একদম সহজ কোয়েশ্চেন আসছিল, এবারও আসছে। এবং এই হাইডার পরিপাক তোমরা সবাই জানো, হাইডা হচ্ছে নিডারিয়া পর্বের। হ্যাঁ, এবং নিডারিয়া পর্বের যারা তাদের একমাত্র পরিপাক সংবহন গহ্বরই কি ছিল? হ্যাঁ, সেটা হচ্ছে সিলেন্টেরন। এবং এই সিলেন্টেরনকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, মানে এই পরিপাক সংবহন গহ্বর বা ব্লাইন্ড স্যাক ব্লাইন্ড গার্ড পড়ছিলা। আবার দেখবে যে দুই, তার মানে এরা বহিঃকোষীয় অন্তঃকোষীয় যেই পরিপাকই বলুক, কে করে? সিলেন্টেরন। তার মধ্যে আবার যখন তোমার ভিতরের দিকে আবার ছিল যে বহিঃকোষীয়তে ছিল সিলেন্টন, অন্তঃকোষীয় ক্ষেত্রে আবার কোষের মধ্যেও হয় এই কথা বলে। কিন্তু এটা আমাদের দেখা একদম ডিরেক্টলি আমরা জানি যে হাইডার ক্ষেত্রে পরিপাক করে কি সিলেন্টেরন। এটা এদের পরিপাক সংবহন গহ্বর। তো অবশ্যই তাহলে উত্তর কি হবে? সিলেন্টেরন। এরপরে দেখো আমাদের ডেলটয়েড টিউবারসিটি কই থেকে আসে আর কোন অস্থিতে আছে? তোমার ডেলটয়েড ডিস্ক পড়ছো না? তোমাদের আমি পড়াইছিলাম যে হিউমেরাস যখন আমরা পড়ছি, হিউমেরাস পড়ার সময় আমরা কি পড়ছিলাম? তোমরা যদি একটু খেয়াল করো দেখো মনে পড়বে তোমাদের, সেটা আমরা পড়ছিলাম কি যে ডিগ্রিধারী অস্থি। হ্যাঁ, ডিগ্রিধারী অস্থি পড়াইছিলাম কি? হিউমেরাস। এই যে ডিগ্রি ড তে কি ছিল? ডেলটয়েড ডিস। হ্যাঁ, তাহলে ডেলটয়েড ডিস, এখানে ডেলটয়েড ডিস না বলে ডেলটয়েড টিউবারসিটি বলছে। তোমরা সবাই জানো যে মেডিকেলে একটু বাংলা ইংলিশ বা কিছু টার্ম ইংলিশ পছন্দ করে স্যাররা। তাহলে এখানে ডেলটয়েড টিউবারসিটি কোথায় থাকবে? এই যে হিউমেরাসে আছে। এবং তোমাদের একই সাথে পড়াইছিলাম যে এই হিউমেরাসে একটা মাথা থাকে যেটার নাম হচ্ছে কি যে হিউমেরাসের মস্তক কোথায় আটকায় সেটাও পড়াইছিলাম। হ্যাঁ, যে গ্লিনয়েড গহ্বরে আটকায়। হ্যাঁ, দেখো যে এই জায়গা থেকে আমাদের কোশ্চেনটা চলে আসছে, এটা না আসলে ওটা আসতে পারতো।
হ্যাঁ, তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আমরা দেখো পাইলাম। এরপরে আমরা দেখব ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন। দেখো ৯ অধ্যায় থেকে কোয়েশ্চেন দিয়েছে আমাদের। এটা দেখো ডিম্বাশয় থেকে যে হরমোন গুলো আসে, যদি নরমাল চিন্তা করো, ডিম্বাশয় কাদের থাকে? মেয়েদের থাকে, নারীদের আছে। আমাদের নারীদের যখন প্রেগন্যান্সির যে হরমোনটা, সবাই জানো কি পতে প্রেগন্যান্সি ছিল, পতে কি প্রজেস্টেরন। এই চিন্তা করে তুমি যদি দাগাও প্রজেস্টেরন দাগাইতে পারো, অথবা এখানে অপশনে আমরা ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের তোমরা কোশ্চেনে দেখবা কি কি ছিল, অক্সিটোসিন ছিল। এই যে অক্সিটোসিন, তোমরা এটাও দেখো যে যারা ওই যে সমন্বয় নিয়ন্ত্রণের লাস্টে ছক পড়ছিল, একটা হরমোনের ছক, তখন তোমরা পড়ছিলা যে অক্সিটোসিন একটা জায়গা থেকে আসে। কই থেকে আসে? কোনো কিছু নাম মনে করে বলছিলাম পিটুইটারি গ্রন্থি থেকে। সব থেকে বেশি হরমোন আসে কই থেকে? পিটুইটারি থেকে। পড়ছিলাম পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে আসে অক্সিটোসিন। আমাদের কাজও পড়াইছিলাম যে জরায়ুর সংকোচনে সাহায্য করে এই অক্সিটোসিন, সাথে দুগ্ধক্ষরণ করে। আসে কই থেকে? পশ্চাৎ পিটুইটারি থেকে। প্রোল্যাকটিন, এই যে প্রোল্যাকটিন, আমরা বলছিলাম ল্যাক্টো মানে দুগ্ধ, এই প্রোল্যাকটিনটাও আসে কই থেকে? এটাও কিন্তু পিটুইটারির অগ্রভাগ থেকে আসছিল। আবার আরেকটা হরমোন আছে থাইরোনিন। হ্যাঁ, তোমরা যে ট্রাই আয়োডো থাইরোনিন পড়ছিলা, এই যে থাইরোনিন আসে কই থেকে? থাইরয়েড গ্রন্থি থেকে। হ্যাঁ, তাহলে দেখো এখানে আরেকটা ছিল কি প্রোজেস্টেরন। তাহলে তোমরা এই যে হরমোনের ছক আমরা পড়ছিলাম যে এই যে তোমার ৮ অধ্যায় থেকে দুইটা ছক খুবই গুরুত্বপূর্ণ ছিল, একটা কর্টেক্স সিনাস ছক, আর একটা ছিল কি আমাদের এই যে বিভিন্ন গ্রন্থি থেকে অন্তঃক্ষরা গ্রন্থির যে হরমোনের ছকগুলো। তাহলে সেখান থেকে দেখো এগুলো তোমাদের সব কাজ সহ আমরা পড়ছিলাম যে অক্সিটোসিন আসে কই থেকে? পশ্চাৎ পিটুইটারি থেকে, জরায়ু সংকোচন করে, দুগ্ধক্ষরণ করে। আমরা পড়ছিলাম প্রোল্যাকটিন, ল্যাক্টো মানে দুগ্ধ, দুগ্ধক্ষরণ করে, স্তন গ্রন্থির বৃদ্ধিও করে, এবং এটাও আসছিল কই থেকে? অগ্র পিটুইটারি থেকে। আর থাইরোনিন, ট্রাই আয়োডোথাইরোনিন যেটা পড়ছিলাম, থাইরয়েড থেকে তিনটা হরমোন আসে, থাইরক্সিন, এই থাইরয়েড থেকে কি আসে? T4, অর্থাৎ থাইরক্সিন, T3, ট্রাই আয়োডোথাইরোনিন, আর একটা আছে সিটি, ক্যালসিটোনিন। তাহলে আমাদের দেখো প্রোজেস্টেরনটা আমাদের ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন। এরপরে আরেকটা কোয়েশ্চেন আমাদের যেটা, সেটা হচ্ছে সপ্তম করটিক স্নায়ু। তোমাদের আমি পড়াইছিলাম যে ও টিটি আফা, কি পড়াইছিলাম? টেনে যাচ্ছিলা, টিটি দেখছো, একটা মহিলা টিটি, টিটি আফারে ডাক দিছো, সে তোমারে বলছে জি ভাই বলে সে হেসে দিচ্ছে, তাহলে সে হাসে। এটা দিয়ে আমরা পড়াইছিলাম যে ওতে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, প্রথম তিনটা, প্রক্লিয়ার, ট্রাইজেমিনাল পাঁচটা, ৬ নম্বরে এতে অ্যাবডুসেন্স, ৭ ফেসিয়াল। তারপরেও বলছিলাম যদি ৭ মনে না থাকে মুখে ৭ লিখে ঘুরে বেড়াইতে বলছিলাম তোমাদের, মানে কি ৭ মুখে লিখবে, মানে কি ফেসে আছে ফেসিয়াল। পড়েছিলাম ৮ অডিটরি, ৯ গ্লোসোফেলেঞ্জিয়াল, ১০ ভেগাস, ১১ স্পাইনাল অ্যাক্সেসরি ছিল, ১২ কি হাইপোগ্লোসাল। দেখো ৭ নম্বর কর্টেক্স সিনাস আসছে কি ফেসিয়াল। হ্যাঁ, তারপরে আমরা আর কি আছে দেখি যে জুওলজি থেকে, এর মধ্যে এই যে হেপারিন তৈরি হয়, এটাও তোমার রক্ত অধ্যায় থেকে। দেখো রক্ত আর সমন্বয় নিয়ন্ত্রণ থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে হেপারিন, তোমাদের বলছিলাম যে তোমাদের যে পড়াশোনার অবস্থা, তোমাদের পড়াশোনার অবস্থা দেখে বেসোফিল কি করেছিল? হা হা করে হাসতেছিল। তাহলে তোমাদের পড়াইছিলাম যে বেসোফিল তোমাদের পড়াশোনার অবস্থা দেখে হা হা করছিল, সবার মনে আছে তোমাদের আশা করি। হাতে কি বলছিলাম? এক হাতে হিস্টামিন আর এক হাতে কি হেপারিন। তাহলে এই যে হিস্টামিন আর হেপারিন কে ক্ষরণ করে? বেসোফিল। পড়ছিল যে হিস্টামিন রোগ প্রতিরোধ করে, আর হেপারিন ওই যে রক্ত নালীর, আমাদের রক্তের কি করছিল? যে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। পড়ছিল যে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে যে হেপারিন। হ্যাঁ, তাহলে হেপারিনও আসে কই থেকে? বেসোফিল থেকে। আবার হিস্টামিনও বেসোফিল থেকে। তোমাদের পড়াইছিলাম যে হা হা করে তোমাদের দেখে। তাহলে দেখো এটা আমাদের হা হা করতে করতে পরীক্ষায় চলেও আসছে। হ্যাঁ, এরপর পেসমেকার। পেসমেকার তোমরা সবাই জানো, এটাও দেখো আমাদের হৃৎপিণ্ড থেকে আসছে। যে পেসমেকার তোমাদের প্রথমেই পড়ছিল যে এসএ নোড, যেটা সাইনোঅ্যাট্রিয়াল নোড। এসএ নোড কে বলছিলাম প্রাকৃতিক পেসমেকার। এসএ নোড কাজ না করলে ব্যাকআপ দেয় এভি নোড, তাই ছিল রিজার্ভ পেসমেকার। সেও যদি নষ্ট হয়ে যায় তখন তোমার যান্ত্রিক পেসমেকার বসাইতে হয়। পড়ছিল যে আমাদের যখন অ্যারিথমিয়া হয়, অস্বাভাবিক হৃদস্পন্দন হয়, তখন কিন্তু যান্ত্রিক পেসমেকারও বসানো লাগে। তাহলে এই যে পেসমেকার যে, তার কাজ কি? হ্যাঁ, হৃদস্পন্দনের যে ধীর গতি নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তো তোমার হৃদস্পন্দনটা নিয়ন্ত্রণ করাই তো মূলত পেসমেকারের কাজ। তাই এটা কোশ্চেন তুমি দেখো, এটা তুমি যারা পড়াশোনা করছো তারা সবাই পারছো আশা করি। এরপরে দেখো যে আমাদের শর্করা জাতীয় খাদ্য থেকে
লিভারে সঞ্চিত হয়। আমরা পড়ছিলাম যে তোমার লিভার যেটা যকৃৎ, বলছিলাম তোমার যে কলিজা, কলিজার মধ্যেই তো সবকিছু, তাই না? আমাদের কলিজার মধ্যে কত কিছুই আছে। কিন্তু আমরা পড়ছিলাম যে এই লিভার যকৃৎ আমাদের দেহের কি করে খাদ্যের যে উপাদানগুলা ছিল এগুলা একটু ভিন্ন নামে সঞ্চয় করছিলাম। আমরা শর্করা খাই, সেখান থেকে পরিপাক হয়ে গ্লুকোজ হয়। সেই গ্লুকোজ আবার আমাদের কি গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। পড়ছিলা যে যেহেতু প্রাণীর সঞ্চিত খাদ্য তোমরা জানো গ্লাইকোজেন। হ্যাঁ, তাহলে গ্লুকোজটারে কি করে? গ্লাইকোজেন করে। পড়ছিলা যে প্রক্রিয়ার নাম কি ছিল? গ্লাইকোজেনেসিস। কে সাহায্য করছিল? ইনসুলিন। ইনসুলিন হরমোন কই থেকে আসে? পড়ছিলাম অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। তোমাদের এই জায়গায় বলছিলাম যে এই জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল পরীক্ষার জন্য, যে আমাদের টোটাল জিনিসটা আমরা একসাথে করে পড়ছিলাম। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয়, কোথায় হয়? যকৃৎ। যকৃৎ মানে লিভার। হ্যাঁ, তাহলে আমরা এটা পড়ছি। কে সাহায্য করে? ইনসুলিন। প্রক্রিয়ার নাম কি? গ্লাইকোজেনেসিস। সবগুলো কিন্তু আমরা একসাথে পড়ছিলাম। হ্যাঁ, যে তোমাদের যখন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয়, গ্লাইকোজেনেসিস। আবার গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হলে পড়ছিলা কি? গ্লাইকোজেনোলাইসিস। তাহলে এগুলো পড়ছিলা। হ্যাঁ, কোনটির উপস্থিতিতে স্নেহ পদার্থ তোমার ইমালসিফিকেশন হয়? এটাও দেখো ৩ অধ্যায় থেকে চলে আসছে। পড়ছিলা যে ইমালসিফিকেশন মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র করে দেয়। স্নেহ জাতীয় খাবার অর্থাৎ চর্বি জাতীয় খাবার এটাতে সাহায্য করে মূলত পিত্ত লবণ। তোমাদের সবার পড়াইছিলাম যে পিত্তরসে কোনো এনজাইম থাকে না, এটা রাসায়নিক পরিপাকে ভূমিকা রাখে না, কিন্তু যান্ত্রিক পরিপাকে স্নেহ জাতীয় খাবারটারে ক্ষুদ্র ক্ষুদ্র করতে সাহায্য করে পিত্ত লবণ অর্থাৎ বাইল সল্ট যেটা। দেখো যে এটা কিন্তু পরীক্ষায় চলে আসছে। তাহলে তোমাদের হ্যাঁ, আমাদের বেশিরভাগ কোয়েশ্চেন জিওলজি থেকে আমরা ৩ অধ্যায় পরিপাক, রক্ত, হৃৎপিণ্ড থেকে আসছে, আমাদের সমন্বয় নিয়ন্ত্রণ থেকে আসছে। অন্যান্য সব অধ্যায় থেকে তোমরা দেখছো। তোমরা সবাই পারছো আশা করি। এবং দেখো আমাদের আল্লাহর রহমতে আমরা এবার তোমাদের যেভাবে আমরা সাজাইছিলাম আমাদের কোর্সটা, হ্যাঁ, তোমাদের যেভাবে আমরা পড়াইছি, যে অধ্যায়গুলোরে আমরা বেশি গুরুত্ব দিছি, দেখো ইনশাল্লাহ সেই অধ্যায়গুলো থেকে তোমরা বেশি কোয়েশ্চেন পাইছো। আশা করি সবাই পারছো। হ্যাঁ, আমরা যাদের ভালো রেজাল্ট হবে সবার জন্য শুভকামনা থাকবে। হ্যাঁ, যারা একটু ভালো হবে না বা কম ভালো হবে তাদের জন্য এখানে থেকে তোমাকে ঘুরে দাঁড়ায় আবার সামনে তোমাকে আরো অনেক পরীক্ষা আছে, সেগুলো নিয়ে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে তুমি সফলতা আনতে পারবাই। হ্যাঁ, তুমি সেজন্য এখান থেকে কোনো কিছু আমরা পরীক্ষা দিছি, সবাই ভালো প্রিপারেশন নিয়ে গেছে। এখন যে পরীক্ষায় শেষ পর্যন্ত ভালো করে আসতে পারছে সে আসলে চান্স পাবে। চান্স এটাতে তোমার ইয়ে না হলে যে তোমার সবকিছু শেষ এরকম চিন্তা ভাবনা না করে সামনে এগোতে হবে। হ্যাঁ, সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।